Hey everyone, welcome to ThriveX. I'm Shimanto, your guide on this journey to learn, share and thrive. লেসন 1 আমরা দেখেছিলাম কীভাবে থার্মোমিটার কাজ করে এবং কীভাবে থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি। অ্যান্ড লেসন 2তে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কনভার্সন অফ এনার্জি। সো আমরা টাইপ 2 দিয়ে দিই, টাইপ 2 এনার্জি কনভার্সন। আচ্ছা, সো এনার্জি কনভার্সন বলতে আসলে কি বোঝায়, মানে শক্তির হচ্ছে কি পরিবর্তন। এখন শক্তি তো একদম চিরন্তন বা হচ্ছে কি চিরস্থায়ী, যেটা তো আসলে চিরস্থায়ী, যেটার তো কোনো সৃষ্টি নেই বা হচ্ছে ধ্বংস নেই। তাহলে শক্তি কি হতে পারে, একটা তাদের ওয়ে থেকে, মানে একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হতে পারে। এখন আমরা একটা জিনিস দেখি যে সাপোজ হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে কি উৎপন্ন তাপ বা হচ্ছে কি আমরা কোন কোন সোর্স থেকে তাপ পেতে পারি, তার মানে এটা হচ্ছে কি সোর্স। ঠিক আছে, আমরা কয়েকটা সোর্স থেকে তাপ পেতে পারি, তার মানে আমরা তিনটা মাত্র সোর্সের কথা উল্লেখ করবো, এখানে তিনটা সোর্সের কথা উল্লেখ করবো। সো তিনটা সোর্স কী কী? একটা হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন। এখন গতিশক্তির পরিবর্তনটাকে আমরা কি বলছি, যে সাপোজ আমাদের হচ্ছে শেষ বেগ ছিল ভি, তাহলে তাদের গতিশক্তিটা কত হবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এইটা যে শক্তির পরিবর্তনটা হলো গতিশক্তির পরিবর্তন, তার মাধ্যমে কি একটা শক্তির সৃষ্টি হয়েছে না, এইটাও কি একটা শক্তির একটা উৎপন্ন একটা বিষয়। এরপরটা হচ্ছে কি বিভব শক্তির পরিবর্তন। আচ্ছা, তাহলে বিভব শক্তি পরিবর্তনটা কীভাবে আমরা ক্যালকুলেট করবো, mgh-তে ক্যালকুলেট করবো। এখন এটা কিন্তু একটা রিয়েল লাইফ একটা সিনারি। একটা যদি বল যদি ওপর থেকে নিচে পড়ে, তাহলে ওর একটা শক্তি আছে না, তাহলে একটা শক্তির কারণেই তো একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, দেন একটা হচ্ছে তাপ সৃষ্টি হচ্ছে, যে জায়গাতে একটা শব্দ ক্রিয়েট মানে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি একটা বিভব শক্তি পরিবর্তনের মাধ্যমে যে শক্তি সৃষ্টি হয়, এইটা কিন্তু একটা হচ্ছে ওয়ে, একটা বোঝার ওয়ে কীভাবে শক্তিটা সৃষ্টি হলো। এরপর আরেকটা হতে পারে যে কৃতকাজ। তাহলে কৃতকাজ ইজ ইকাল টু হচ্ছে কত, ডব্লিউ ইজ ইকাল টু হচ্ছে এফ এস কস থিটা, এটা ডব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা। এটা হচ্ছে কি কৃতকাজ। তার মানে কি কৃতকাজ করার মাধ্যমেও তো আমরা শক্তি উৎপন্ন করতে পারি। মানে কৃতকাজের গতিশক্তি পরিবর্তন মানেই তো কৃতকাজ, মানে আলটিমেট সেন্সে কিন্তু প্রথমটার এটা কিন্তু সেমই প্রায়। ওকে, সো এই যে উৎপন্ন তাপ, এখন এই উৎপন্ন তাপটা হচ্ছে দুইভাবে খরচ হতে পারে। এটা হচ্ছে উৎপন্ন তাপ আর এটা হচ্ছে কি খরচের ওয়ে। উৎপন্ন তাপ এটা হচ্ছে কি খরচ বা হচ্ছে কি কনজাম্পশন। এখন খরচ হচ্ছে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে, তার মানে হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন, ডিফারেন্স ইন টেম্পারেচার। ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তন হতে পারে অ্যান্ড অবস্থার পরিবর্তন হতে পারে। ডিফারেন্স হচ্ছে কত, অবস্থা বা হচ্ছে কি ম্যাটার, যে অবস্থার যে পরিবর্তনটা সেইভাবে কিন্তু হতে পারে। তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা আমরা একটা যদি উদাহরণের সাহায্যে দেখি, সাপোজ হচ্ছে কি আমরা একটা বরফকে, একটা হচ্ছে আইস কিউব, সাপোজ এটা হচ্ছে একটা আইস কিউবকে কী করলাম, একটা স্লাইডিং একটা হচ্ছে জায়গার উপরে আমরা একটা স্লাইড করালাম। এখন স্লাইড করালে কি হবে, তার একটা ঘর্ষণের ফলে একটা তাপ উৎপন্ন হবে, তার একটা গতিশক্তির পরিবর্তন হবে। তাহলে কি আলটিমেটলি কি তাপ সৃষ্টি হচ্ছে না, এই তাপটা সৃষ্টি হচ্ছে। এখন খরচ তো করতে হবে, খরচটা হবে কীভাবে, খরচটা হবে সাপোজ হচ্ছে কি আগে এটার টেম্পারেচার ছিল -5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেইখান থেকেও কনভার্ট হয়ে কিসে চলে গেল, -2 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল। তার মানে হচ্ছে কি হলো, তার তাপ যে তাপমাত্রা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, তার কি অবস্থার চেঞ্জ হয়েছে, মানে এটা যে -5 ডিগ্রি সেন্টিগ্রেডটা টেম্পারেচারের যে বরফ ছিল সেখান থেকে কি লিকুইড হয়ে গেছে, লিকুইড তো হয়নি। তার মানে এখানে শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি হচ্ছে, তাপমাত্রার চেঞ্জ হয়েছে। এরপরে যদি আমরা অবস্থার চেঞ্জের আর একটা ফিচার দেখি, মানে এই উদাহরণটাকেই যদি আমরা নেই, এখন আমরা কি করলাম, এখন আমরা সাপোজ এখানে ধরে দিলাম -1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা বরফ আছে। সো এটাকে আমরা স্লাইডিং করালাম, তাপ উৎপন্ন হলো। এখন খরচ করবে তাপটা, খরচ করে আগেরটার মতোই যদি আমরা এইভাবে দেখি যে এখানে চলে আসছে। এখন তার আমাদের কিউব আঁকলে হবে না, কারণ -1 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিকশনটা বেশি হয়েছে, ফ্রিকশনটা হওয়ার পরে তাপ উৎপন্ন হয়েছে। এখন সেই তাপটা কি করতেছে, ওর তো টেম্পারেচারটা বাড়ালোই, সাপোজ -1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কি করলো, যে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেল, তাই না, 3 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে গেল। আচ্ছা, অথবা এখানে সবচেয়ে বেশি ইজিয়ার হবে যদি এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, নাহলে এখানে দুইটা স্টেপ চলে আসবে একসাথে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে কি, সাপোজ হচ্ছে বরফটা আছে, এখন এটাকে স্লাইড করালাম। এখন স্লাইড করানোর ফলে কি হলো, এটা হচ্ছে লিকুইফাইড হয়ে গেল, মানে পানি হয়ে গেল। পানিটাও কিন্তু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের। তার মানে কি এইখানে যে আমাদের যে তাপটা দিলাম, তাপটা কিন্তু তার কোনো তাপমাত্রার পরিবর্তনে কিন্তু ইউজ হয় না। এখানে কি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, ইনিশিয়ালি আমাদের ছিল 0 অ্যান্ড ফাইনালও আমাদের 0, তো তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। যেহেতু তাপমাত্রার পরিবর্তন নেই, পরিবর্তনটা হয়েছে শুধুমাত্র অবস্থান। আগে ছিল হচ্ছে সলিড, এখন সে লিকুইড হয়ে গেছে। তাই এইটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন অথবা টেম্পারেচারের পরিবর্তনের মাধ্যমে আমাদের উৎপন্ন তাপটা খরচ হতে পারে।
এখন আমরা ফর্মুলাগুলো যদি লিখি এখান থেকে আমাদের কী কী কাজে লাগবে। সো ফর্মুলাটা হচ্ছে এরকম যে ডেলটি মানে এটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে। ডেলটি কত হবে এমএস T2 মাইনাস T1, এটাকে কিন্তু আমরা হচ্ছে ডেল্টা টিও বলতে পারি। এইটা হচ্ছে কি এটার এককটা কীভাবে আছে, এটা এককটা কিন্তু হচ্ছে অ্যাজাম কিন্তু করা যায়, কারণ এটা আমরা জানলাম যে এটা কিন্তু শক্তি, তাই না। একটা শক্তি নিলাম, শক্তি ব্যয় করলাম, তার মানে কি ব্যয় তো কী হয়েছে, শক্তিই তো হয়েছে, তাহলে কি শক্তিটাই তো ব্যয় করবে। এখন আমরা একটু পরিচয় লিখে ফেলি, তাহলে এখান থেকে কোনটাকে কী আমরা বুঝাচ্ছি। ওকে, সো এখানে যে আমাদের এসটা আছে, সবচেয়ে বোঝার ব্যাপারটা হচ্ছে এসটা হচ্ছে কি, ঠিক আছে। এসটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, এটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। এখন আপেক্ষিক তাপ বলতে কি বোঝায় এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আপেক্ষিক তাপ, এখন যদি সংজ্ঞা অনুযায়ী যদি আপেক্ষিক তাপটা লিখি তাহলে হচ্ছে কি লিখবো, যে কোনো বস্তু, সাপোজ একটা হচ্ছে বস্তু, কোনো একটা বস্তু একক ভরের, বস্তুটা হচ্ছে কি একক ভরের, ঠিক আছে, একক ভরের টেম্পারেচার একক পরিমাণ ইনক্রিজ করতে যতটুকু হচ্ছে কি দরকার, আমাদের শক্তি দরকার, ঠিক আছে। তাহলে আমি সংখ্যাটা যদি আরেকবার একটু বলি যে কোনো বস্তুর একক ভরের, তার মানে কি আমাদের একটা একক ভর চিন্তা করে নিই, সেটা হচ্ছে কি কেজিতে হতে পারে, এরপরটা হচ্ছে কি গ্রামে হতে পারে, এগুলো হচ্ছে কি একক ভর। তাহলে হচ্ছে কি কোনো একটা বস্তুর একক ভরের তাপমাত্রা প্রতি ক্যালভিন বা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই জন্য আমরা কি বলছি, প্রতি একক পরিমাণ বাড়াতে, এটা আমাদের উপর ডিপেন্ড করছে, প্রতি একক পরিমাণ বাড়াতে বা কমাতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা হচ্ছে কি বলি, আপেক্ষিক তাপ বলি, তাকে আমরা কি বলি, আপেক্ষিক তাপ। আর এই আপেক্ষিক তাপটা কি করবে, অবস্থার পরিবর্তন ঘটাবে, মানে অবস্থান না, তাপমাত্রার পরিবর্তন ঘটাবে, তাপমাত্রার চেঞ্জের জন্য দায়ী। ওকে, আর এখানে যে এমটা আছে, সো এমটাও কিন্তু হচ্ছে ডিপেন্ড করতেছে কি একক ভর। সো এটা আমরা হচ্ছে কি করতে পারি, একক ভর, এটা আমরা ডিরেক্টলি বললাম না যে কেজিতে নিব না গ্রামে নিব, এটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কোনটা এককে নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রটাকে একদম ফাইনালাইজ করে বলতে চাই, তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে এমএস T2 মাইনাস হচ্ছে T1, এই যে ডেল টিটা না, এটা হচ্ছে কি T2 মাইনাস হচ্ছে T1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে এমএস T2 মাইনাস T1, এটা হচ্ছে কি যে আমাদের ইনিশিয়াল শক্তিটা ছিল, সেই শক্তিটা খরচ হয়ে এভাবে খরচ হবে। আমাদের কাছে জানতে যেতে পারে যে তাপমাত্রার পরিবর্তনটা কতটুকু হবে, এটা জানতে যেতে পারে। ওকে, এরপরটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন। আচ্ছা, অবস্থার পরিবর্তনটা আমরা একটু ডিসকাস করি। অবস্থার পরিবর্তনে যখন আমরা কথা বলবো তখন কি আমাদের কোনো টেম্পারেচার চেঞ্জ হবে? টেম্পারেচার তো চেঞ্জ হবে না। এখন যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে অবস্থার পরিবর্তনটা কী হবে আমরা একটু দেখি। এখানে অবস্থার পরিবর্তনটাও তো আমাদের গিভেন যে আমাদের শক্তিটা ছিল সেটা ধরি আমাদের কিউ, সেটাই তো আমাদের ব্যয় হবে। সো এটা কি হতে পারে? আচ্ছা, এখন আমরা কি দেখলাম, আমরা সলিড থেকে লিকুইড দেখলাম, তাই না? তাহলে আবার লিকুইড থেকে কি আবার ভ্যাপুর হতে পারে না? মানে লিকুইড থেকে কি বাষ্প হয়ে যেতে পারে না? সিম্পল, MLF অ্যান্ড হচ্ছে কত MLV। এখন এটা কি বোঝায়? এল দিয়ে আমরা কি বোঝাচ্ছি? লেটেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এল দিয়ে কিন্তু আমাদের কি বোঝাচ্ছি? লেটেন্ট মানে হচ্ছে কি সুপ্ত, LATENT, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ঠিক আছে, আচ্ছা এইটা লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, আর এটা হচ্ছে LF তে কি বোঝাচ্ছি? লেটেন্ট হিট অফ মেল্টিং। ঠিক আছে, মানে গলনের আপেক্ষিক সুপ্ততাপ। অ্যান্ড হচ্ছে কি MLV তে কি বুঝাচ্ছি? MLV তে বোঝাচ্ছি হচ্ছে, মানে LV তে বোঝাচ্ছি বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ। এখন সুপ্ততাপ কথাটা কেন বলা হয়েছে? লেটেন্ট হিট কেন বলা হয়েছে? লেটেন্ট হিট বলা হয়েছে মানে এইটার মাধ্যমে কোনো চেঞ্জ, মানে তাপমাত্রার চেঞ্জ বোঝা যায় না, তাপমাত্রার চেঞ্জ বোঝা যায় না, তাপমাত্রার চেঞ্জ বোঝা যায় না দেখি কিন্তু এটাকে আমরা কি বলছি? লেটেন্ট বলছি, মানে সুপ্ত। এটা ভিতরে ভিতরে কাজ করে, বাইরে থেকে আমাদের বুঝতে দেয় না যে টেম্পারেচারে চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে কি LF আর হচ্ছে LVর কিন্তু একটা ভ্যালু আছে, কিসের জন্য? পানির ক্ষেত্রে। আবার এখানে কিন্তু এই যে আপেক্ষিক তাপ আছে না, আচ্ছা আপেক্ষিক তাপের ভ্যালুগুলোরও কিন্তু হচ্ছে ভ্যালু আছে। এটা নিয়ে আমরা আপেক্ষিক তাপের ভ্যালুগুলো আগে একটু বলে ফেলি। আপেক্ষিক তাপের হচ্ছে কত কয়েকটা ভ্যালু আমাদের মনে রাখতে হবে। এস অফ ওয়াটার মনে রাখতে হবে, এরপরটা এস অফ হচ্ছে আইস মনে রাখতে হবে, অ্যান্ড এস অফ হচ্ছে কি মনে রাখতে হবে? স্টিম মনে রাখতে হবে। ঠিক আছে, এস অফ ওয়াটার হচ্ছে কি 4200 জুল পার কেজি পার ক্যালভিন। তার মাধ্যমে এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রতি কেজির তাপমাত্রা
একক কেলভিন পরিমাণ বাড়াতে আমাদের হচ্ছে কত 4200 জুল আমাদের শক্তির দরকার। এটা কিসের জন্য? পানির জন্য। এখন আবার বরফের জন্য যদি দেখি, বরফেরটা হচ্ছে 2100 জুল পার কেজি পার ক্যালভিন। এটাও সেম, মানে প্রতি 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমাদের 2100 জুল শক্তি দিতে হবে। অ্যান্ড হচ্ছে স্টিমের ক্ষেত্রে কত? স্টিমের ক্ষেত্রে আরও কম, সেটা হচ্ছে কত? 2000 জুল পার কেজি পার কেলভিন। এখানে যে আমাদের 3টা মান আছেন, 3টা মান কিন্তু একদম ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এইগুলো মানগুলো কিন্তু হচ্ছে বলে দেওয়া থাকবে না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে পানির তাপমাত্রাটা বাড়ানো কিন্তু সবচেয়ে কঠিন, কারণ পানির তাপমাত্রা কী করতে হবে? 1 কেলভিন বাড়াতে গেলে আমার লাগবে হচ্ছে 4200, কিন্তু সবচেয়ে ইজি কোনটা? হচ্ছে বাষ্পের তাপমাত্রা। তাহলে বাষ্পের তাপমাত্রাটা যদি আমার সাপোজ হচ্ছে 101 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাহলে তার 102 ডিগ্রি সেন্টিগ্রেড করার জন্য কি করতে হবে? মানে সরি, পার ক্যালভিনের কথা, তো মানে 1 ক্যালভিন বাড়াতে গেলে জাস্ট আমার 2000 জুল কিন্তু শক্তি দিলেই হচ্ছে, যেখানে পার ক্যালভিন পানির তাপমাত্রা বাড়াতে আমার দিতে হচ্ছে 4200 জুল, প্রায় দ্বিগুণের থেকে বেশি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কি এলএফ আর হচ্ছে কি এলভি। এলভিতে আমরা বুঝেছিলাম যে লেটেন্ট হিট অফ ফিউশন, ঠিক আছে? ফিউশন মানে কিন্তু হচ্ছে গলন। অ্যান্ড এলভিতে হচ্ছে কি লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এটা হচ্ছে কি বাষ্পায়ন। এখন এই দুটার কিন্তু হচ্ছে ভ্যালু আছে, এই দুটা ভ্যালু কিন্তু হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এটার ভ্যালুটা কত হবে? 3.36। এলএফ এর ভ্যালুটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এটা কিন্তু হচ্ছে পানির ক্ষেত্রে কিন্তু সব কিছু বললাম। এরপরটা হচ্ছে কত? এলভির মান হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এই দুইটা মান, মানে এখান থেকে আমাদের টোটাল 5টা মান মনে রাখলে আমাদের এখানে ম্যাথ করাটা খুবই ইজিয়ার হয়ে যাবে। এখন আমরা কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। আচ্ছা, প্রবলেমটাতে কি বলেছে যে -5 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 কেজি বরফকে, 5 কেজি মানে এখান থেকে আমাদের এমটা বলে দিয়েছে এম, বরফকে 120 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে কনভার্ট করতে। তার মানে এখানে আমাদের দেখো প্রথমে কয়েকটা জিনিসের আগে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু একটা স্টেপে কিন্তু ম্যাথটা করলে হবে না, এটা সবচেয়ে বড় ম্যাথ, আর এটার থেকে বড় স্টেপ আর আসবে না, এটার পসিবল এক্সিস্ট তো করে না। তার মানে এখানে কি 5টা স্টেপ হবে। তার মানে 5টা স্টেপটা আমি আগে ভালো করে দেখাই যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল বরফ, সেখান থেকে হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে কি প্রথমে হচ্ছে বরফে যাবে, বরফে গেল, ভালো কথা। এরপরটা কি করবে? আচ্ছা, এরপরটা করবো হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে বরফ মানে পানি বরফ ছিল, সেখান থেকে কী করবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে কনভার্ট হয়ে গেল, পানিতে কনভার্ট হলো। এরপর কী করবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে পানি ছিল, সেখান থেকে কী করবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে কনভার্ট হবে। এরপরটা কী করবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি ছিল, সেখান থেকে কনভার্ট হয়ে কী করবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। পারফেক্ট। এরপরটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে বাষ্প ছিল, সেইখান থেকে কনভার্ট হয়ে কী হবে? 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। তার মানে এখানে টোটাল আমাদের স্টেপ কিন্তু 5টা। এখন 5টা স্টেপের মধ্যে কোথায় কোনটা হয়েছে এটাকে বুঝতে হবে। তাহলে এইখানে আমাদের কি হবে? এখানে আমাদের হচ্ছে কি ডিফারেন্স, টেম্পারেচারের ডিফারেন্স, ঠিক আছে? এরপরে এখানেটা কী হচ্ছে? এখানে আমাদের কিন্তু প্রপার্টি বা হচ্ছে কি জিনিসটার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে আমরা হচ্ছে ডিফারেন্স অফ পি বলে দিই। এরপরটা এখানে কী হচ্ছে? এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কিন্তু অলরেডি পানি হয়েছে, তাহলে এখান থেকে কী হচ্ছে? জাস্ট ডেলটি। এখানে আমাদের কী হচ্ছে? ডেলপি। এখানে কী হচ্ছে? ডেলটি, ঠিক আছে? এখন জাস্ট আমাদের খালি এই সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের Q1 এটার জন্য ধরি, এটার জন্য সরি, এখানে আমরা কি ধরি? θ1 ধরি। আমাদের যে গিভেন তাপটা দরকার এইগুলো সম্পন্ন করার জন্য, θ2, θ3, এটাকে আমরা θ4, এটাকে আমরা θ5 বলে কাউন্ট করি। ওকে, সো এখান থেকে এটা বোঝার জন্য আমাদের যেটা লাগবে যে θ1টা, তাহলে θ1টা এখানে যেহেতু শুধুমাত্র কী হচ্ছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তখন আমাদের সূত্রটা আসবে ms ডেলটি। তাহলে এমটা কত? এমটা আমাদের 5 কেজি বলে দিয়েছে। এসটা কী হবে? বরফের জন্য কিন্তু বরফের তাপমাত্রা বেড়েছে। বরফের কত ছিল? 2100 ছিল না? 2100 ছিল। ডেলটিটা হচ্ছে কত? ডেলটিটা অবশ্যই আমাদের কি দেখা যাচ্ছে? -5 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে কত পরিবর্তন হয়েছে? পরিবর্তন কিন্তু হয়েছে 5, ঠিক আছে? পরিবর্তন কিন্তু আমি বলছি না যে ক্যালভিনে পরিবর্তন আর সেন্টিগ্রেডে পরিবর্তন কিন্তু সেম, ঠিক আছে? সো এটা হচ্ছে কত হবে? 5 হবে। তাহলে আলটিমেটলি আমাদের কত আসে? 5200, আচ্ছা সরি, 5,52,500 এত জুল। শক্তির একক হচ্ছে জুল। আচ্ছা, জুল কীভাবে আসলে সেটা যদি আমরা একটু ডিসক্রাইব করি। এম এর এককটি হচ্ছে কি? মানে ম্যাসের একক কেজি। এস এর এককটা হচ্ছে কি? এস এর এককটা আমাদের ছিল জুল পার কেজি পার ক্যালভিন।
অ্যান্ড ডেলটি এর একক কি, কেলভিন। তাহলে আলটিমেটলি কি দেখা যাচ্ছে, কেলভিন কেলভিন কাটা, কেজি পার কেজি কাটা, তাহলে আলটিমেটলি জুল কিন্তু পড়ে থাকছে। ওকে, এককটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম। এরপর এখন কি হচ্ছে, এখন জাস্ট কি অবস্থার পরিবর্তন হয়েছে না, অবস্থান পরিবর্তন হলে কি হবে, এম এল এফ হবে, কারণ এটা কি হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, এল এফ কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, এফ এ হচ্ছে কি ফিউশন। তাহলে কত হবে, এখানে 5ই তো থাকবে, এল এফ এর ভ্যালুটা কত মুখস্থ রাখতে বলেছিলাম, 3.36 ইন্টু 10⁻⁴ হচ্ছে কত, 5। তো এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 16,75,000 এত জুল। এরপরে Q3টা হচ্ছে কত, Q3টা আমাদের ডেলটি হয়েছে, সো এখানে কত হবে, এম এস ডেলটি হবে, তাহলে এমটা হচ্ছে কত 5, এস হচ্ছে কত, এখানে কি হয়েছে, পানির পরিবর্তন হয়েছে, পানির তাপমাত্রা, তো পানির কত ছিল, 2100 ছিল, আচ্ছা সরি পানির তো 4200 ছিল, বা 4200 ইন্টু হচ্ছে কত, ডেলটি হচ্ছে কত 100, কারণ কি 0 থেকে 100-তে গিয়েছে পরিবর্তন 100, সো এটা কত আসছে ক্যালকুলেট করে, আসছে 21 লাখ আসছে এত জুল। এরপরটা হচ্ছে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হলো, এটাকে কি লিখবো, এম এল ভি লিখবো, 5 ইন্টু হচ্ছে 2.26 ইন্টু 10⁻⁶, এটার ভ্যালু আসে হচ্ছে 113,000,000 জুল। অ্যান্ড এই Q5টা কত আসে, এখানেও তো হবে যে এম এস ডেলটি, তো এখানে 5 ইন্টু এসটা কত আসবে, যেহেতু বাষ্প ছিল, বাষ্পের কত ছিল 2100 ছিল, আচ্ছা বাষ্পের সরি 2000 ছিল, ইন্টু ডেলটিটা হচ্ছে কত, তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন, আর 20 কেলভিন সেম কথাই আসে 200000 জুল। এখন তাহলে আমার ইন টোটাল কতটুকু দরকার, এই যে 5টা স্টেপ, তার মানে 5টা স্টেপটাকেই যদি আমাদের আসলে বাস্তবে রূপদান করতে হয়, তাহলে আমার টোটাল এনার্জি কতটুকু লাগবে, টোটাল এনার্জি লাগবে Q = Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5, তাহলে আলটিমেটলি যেটা আসে 5, মানে আলটিমেটলি সবগুলো যোগ করলে আমাদের যে ভ্যালুটা আসবে, আচ্ছা ভ্যালুটা আসে হচ্ছে 153,275,000 জুল। তাহলে এটা কিন্তু আমাদের একটা ম্যাথের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে আগে যা যা শিখলাম প্রত্যেকটা জিনিস কিন্তু ডিসক্রাইব করা কমপ্লিট হয়ে গেছে। এখনও প্রবলেমটা কিন্তু অনেক বেশি রিয়েল লাইফের সাথে অ্যাডজাস্ট করা যায়। কোশ্চেনটা কি বলেছে যে একটি জলপ্রপাতের জল 50 মিটার উচ্চতা থেকে পড়ছে, তার মানে একটা হচ্ছে কি জলপ্রপাত কনসিডার করি, এটা হচ্ছে একটা জলপ্রপাত, অ্যান্ড এটার যে উচ্চতাটা সেটা উচ্চতাটা আমাদের কি বলে দিয়েছে 50 মিটার বলে দিয়েছে, এখানে হচ্ছে কি পানি আছে, সেই পানিগুলো এখান থেকে পড়ছে। ওকে, 50 মিটার উচ্চতা থেকে পানি নামছে, এর শক্তির 75%, তার মানে এইখানে শক্তিটা কত, এখান থেকে যে পানিগুলো এখানে যে আসবে, তাহলে আমার টোটাল শক্তিটা কত, তাহলে এখানে mgh পরিমাণ, তার মানে এখানে শুধুমাত্র বিভব শক্তি পরিবর্তন হচ্ছে না, তার মানে কি বিভব শক্তিটারই তো আমার হচ্ছে এন্টায়ার যে এনার্জি কনভার্সনে কাজ করবে। 50 মিটার উচ্চতা থেকে পড়ছে, এর পরার যে আমার যে শক্তিটা তার 75% আমার কি কাজে লাগছে, আমার পানির যে টেম্পারেচারটা 75% আমাদের ডেলটিটা আমাদের ইনক্রিজ করছে। এখন এই জিনিসটা যদি আমাদেরকে প্রথমে দেখি আমাদের শক্তি কতটুকু হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কি এনার্জিটা কত, mgh, এম হচ্ছে কত, এম আমাদের বলে দেয় নাই, আচ্ছা এম কিন্তু আমাদের বলে দেয় নাই, এখন এম বলে না দিলেও আমাদের কিন্তু বের করাটা ইজি হবে। কেন ইজি হবে আমি আগে বলি, কারণ আমাদের এখানে কি ছিল এম আগে কিন্তু বলো, এখন এমটা না দেখে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবে যে ম্যাথটা কি আর অন্য কোনো অ্যাপ্রোচে করতে হবে, কিন্তু না, কারণ কি এম এস ডেল টি, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলাটা না, মানে আমাদের হচ্ছে ডেল টি যদি আমাদের বাড়ে তাহলে আমাদের হচ্ছে কতটুকু তাপ দিতে হবে, এটা তো আমাদের তাপের ফর্মুলাটা, কিউ এর ফর্মুলাটা, তার মানে কিউ এর ফর্মুলার মধ্যে কত এম আছে, আর আমাদের শক্তি কতটুকু পাচ্ছি সেটার মধ্যে কি এম আছে, তো দুই পাশ থেকে এমটা কাটাকাটি যাবে, এই জিনিসটা কিন্তু হচ্ছে মাথায় রাখতে হবে। কারণ প্রথমেই যদি কোনো একটা কিছু যদি না পাই তাহলে বুঝতে হবে যে এটার সাথে এটা কোনোটা একটা কাটাকাটি যাওয়ার জন্য কিন্তু এম এর ভ্যালুটা দেওয়া নাই কোশ্চেনে। এম এখন জি হচ্ছে কত 9.8 অ্যান্ড এইচ হচ্ছে কত 50, তাহলে কত আসে 49 জুল। এখন কতটুকু শক্তি কনভার্সন, এনার্জি কনভার্সন কতটুকু করবে, এনার্জি কনভার্সনের জন্য দায়ী কত জুল শক্তি, এত 490 ইন্টু এম সাথে কিন্তু থাকবে এত এম জুল এর 75% অর 0.75 দ্বিগুণ করলে কিন্তু হয়, তাহলে কত আসে M367.5 জুল। এতটুকু আমাদের কি করেছে, এতটুকু আমাদের উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করেছে এতটুকু। এখন তাহলে এতটুকু হচ্ছে কি, এতটুকু আমাদের হচ্ছে থিটা,
বা হচ্ছে কি যেটা হচ্ছে থিটা, মানে এটা হচ্ছে কতটুকু আমাদের হচ্ছে কি শক্তি দিচ্ছে বা তাপ শক্তি কতটুকু দিচ্ছে, থিটা পরিমাণ দিচ্ছে, তাহলে M367.5 ইজিক্যাল টু হচ্ছে কত, যতটুকু গিভেন ততটুকুই তো আমার খরচ করবে, গিভেন হচ্ছে এতটুকু, তাহলে খরচ কতটুকু করবে, MS ডেল টি পরিমাণে খরচ করবে। তাহলে এমটা তাহলে দুই পাশ থেকে আমরা যে এখান থেকে কেটে দিতে পারলাম, তাহলে এখান থেকে আমাদের কী আসলো, এই ভ্যালুটা পড়ে থাকলো। অ্যান্ড এস এ ভ্যালুটা তো আমরা ডিরেক্টলি জানি, তাহলে এস এ ভ্যালুটা আমরা কত বসাবো, এস এ ভ্যালুটা বসাবো, যেহেতু এটা পানি তাহলে 4200 জুল পার কেজি পার কেলভিন। অ্যান্ড ডেলটি এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখন ডিটারমাইন করতে হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেলটি। তো এখন ডেলটির ভ্যালুটা যদি আমরা এখান থেকে দেখি ক্যালকুলেট করে, তাহলে আসে হচ্ছে 0.0875 কেলভিন, ওকে, और হচ্ছে কত 0.0875। আচ্ছা, কেন আমরা লিখতে পারলাম যে এইটার এটা হচ্ছে সেম, কারণ এখানে আমরা কি বের করেছি, আমাদের তাপমাত্রার পরিবর্তনটা বের করেছি। আমাদের কোশ্চেনে কি চেয়েছিল যে উষ্ণতা কতটুকু বৃদ্ধি পাবে, মানে তাপমাত্রার পরিবর্তনটা ডিগ্রি সেলসিয়াসও যা অ্যান্ড ক্যালভিনও কিন্তু হচ্ছে সেম, কারণ তাপমাত্রার পরিবর্তনটা কি আমাদের 273 যোগ করি না, মানে সাপোজ হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড কত কেলভিন, প্লাস হচ্ছে আমরা কি 30 যোগ করে ফেলি না, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ফর্মুলাটা মানে দেখে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের তাপমাত্রার পরিবর্তন ক্যালভিন স্কেলে যা অ্যান্ড সেলসিয়াস স্কেলে তাই। আচ্ছা, এখন হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে ইজি একটা প্রবলেম। ভরের একটি সীসার গুলি একটি গাছের দিকে ছোড়া হলো, গাছের দিকে ছুড়েছে ভালো কথা, গাছ ঢোকার ও অপর পার্শ্বতে বের হওয়ার গুলিটি যথাক্রমে 500 মিটার পার সেকেন্ড থেকে 300 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে কি কতটুকু আমাদের বেগ কমেছে, 200 মিটার পার সেকেন্ড কিন্তু হচ্ছে বেগ কমে গিয়েছে। তাহলে হারানো শক্তির হচ্ছে কি 50%, তার মানে হারানো শক্তি কিন্তু বলেছে, হারানো শক্তি 50% কী হচ্ছে, গুলিতে তাপরূপে জমা হয়েছে, ধরে গুলির তাপমাত্রা বৃদ্ধিতে কাজ করো। আচ্ছা, এরপর আমাদের এখানে এসটা দেওয়া আছে হচ্ছে কত, 0.031 কিলো ক্যালোরি পার কেজি পার, মানে কিলো ক্যালোরি পার কেজি পার সেলসিয়াস। এখন পার সেলসিয়াস যেই কথা আমরা কি জানি, পার কেলভিনে তো সেই কথা, মানে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়া যেই কথা, প্রতি 1 কেলভিন বাড়াও তো সেম কথা, পার কেজিটা ঠিক আছে। যেইটা আমাদের মেইন ঝামেলা করতেছে সেটা হচ্ছে কিলো ক্যালোরি, কারণ আমরা তো কিলো ক্যালোরিতে তো মানে ইউজ করি না, আমরা তো কিলো ক্যালোরি তো ইউজ করি না, আমরা তো জুল ইউজ করি, তাই না? আবার এখান থেকেও তো 500 আর হচ্ছে এটা তো মিটার পার সেকেন্ড আছে, তো এখান থেকে যদি আমরা শক্তিটা বের করি এটা তো আমাদের জুলে আসবে। তাহলে আমাদের প্রথম কাজটা হবে যে কিলো ক্যালোরি পার কেজি পার কেলভিন এই পার্টটাকে কীভাবে আসলে কমিয়ে আমাদের হচ্ছে মানে সরি এটাকে এখান থেকে আমরা যেন কীভাবে আমরা জুলে কনভার্ট করতে পারি জিনিসটাকে। ওকে, তাহলে আমাদের প্রথমে একটা লাইন এটা মনে রাখতে হবে, মাস্ট 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকাল টু হচ্ছে 4.182 or 6, এক একজন এক একটা বলে, তো একটা নিলেই হবে 4.182 কিলো জুল পার কেজি পার ক্যালভিন। আচ্ছা, এইখান থেকে বলতে পারি যে আমরা কেন এত কিছু এক্সট্রা জিনিস লিখলাম, লেখার কিন্তু দরকার ছিল না, কারণ কিলোর মতোই আছে, পার কেজির মতো, পার ডিগ্রি সেন্টিগ্রেড তার মতোই আছে, জাস্ট কী হয়েছে ক্যালোরিটা চেঞ্জ হয়ে আমাদের কী হয়েছে জুলে আসছে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, 1 ক্যালোরি ইজ ইকাল টু 4.182 জুল, দ্যাটস ইট। আমাদের যে এককের সুবিধার্থের কারণে আমরা পুরো জিনিসটাকেই লিখলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন হচ্ছে কত, আমাদের হচ্ছে হারানো এনার্জি কত, এই পার্টটা আসবে হচ্ছে হাফ এম হচ্ছে আমাদের কত ছিল, এম তো আমাদের বলে দেয় না, কারণ এম আলটিমেটলি কাটাকাটি যাবে, হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার হচ্ছে 200 হবে, কেন 200 হবে, কারণ আমাদের ছিল 500, লাস্টে গেল 300, তার মানে হারাইছে কতটুকু বেগ, হারিয়েছে হচ্ছে 200, সো দ্যাটস ওয়াই 200। সো 2 2 4 0 0 0 4টা হবে, সরি, ইজ ইকাল টু হচ্ছে 212, আচ্ছা ঠিক আছে, এত 20,000 জুল। এটা হচ্ছে কি আমাদের হারানো। এখন হারানোর আবার কথা আছে, হারানো আবার কি বলেছে 50%, এত এর 50% কত হবে, এত এর 50% হবে অবভিয়াসলি 10,000 জুল। এইটাই হচ্ছে আমাদের চেঞ্জেবল, বা এটা আমাদের কি কনভার্সনে হেল্প করবে, কনভার্সনে কাজ করবে। ওকে, তাহলে আমরা এখানে কি বলবো, আমাদের কতটুকু শক্তি, আমাদের গিভেন এনার্জি কত, গিভেন এনার্জি 10,000 জুল। আর সাথে কিন্তু আমরা এমটা তো রাখি নাই, এখানে এমটাও তো রাখতে হবে, এখানে জুল, এম জুল ইজ ইকাল টু হচ্ছে কত আমাদের
তাপমাত্রা তো বৃদ্ধির ক্ষেত্রে তো আমরা জানি আমাদের কি ইউজ করতে হবে, এম এস ডেল থেটা এস হচ্ছে কত 4.182 ইন্টু 0.031 কিলো জুল পার কেজি পার ক্যালভিন। এখন যদি আমরা কিলোটাকে না রাখতে চাই, সো 3 ইন্টু হচ্ছে কত 10⁻³ দিয়ে আমাদের কিলোটাকে আমরা ভ্যানিশ করে দিলাম। ওকে, এম এস ডেল টি আমাদের এখন কি বললো, আমাদের তাপমাত্রা বৃদ্ধিটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমরা জাস্ট ডেল টিটা আমরা বের করে ফেলতে পারবো না ইজিলি ক্যালকুলেশন করে। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, 308.68 ক্যালভিন বা 308.68 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশনে কিন্তু আমাদের দুইটাই দিয়ে রাখতে পারে, কারণ হচ্ছে অনেকে মনে করবে যে এখানে ক্যালভিন আর সেন্টিগ্রেড কীভাবে এক হয়, তো একটা ক্যালভিন দাগায় দিয়ে আসবে, কিন্তু এখানে ক্যালভিন আর সেন্টিগ্রেড কিন্তু পরিবর্তনটা, এটা কিন্তু ডেল টি এর একক, নট টি। সো আজকের ক্লাসের দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বই থেকে নেয়, অ্যান্ড এটা যে কোনো বছর অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে, 10 মার্কের রিটেনে আসার মতো একটা ম্যাথ। সো এখন ভিডিওটা পজ করে জাস্ট 3 মিনিটের একটা টাইমার দিয়ে তুমি আগে দেখো যে জিনিসটা সলভ করতে পারছো কি না। ইফ ইটস কারেক্ট দেন ইউ আর ডেফিনেটলি ইন দ্য রাইট ট্র্যাক। সো আচ্ছা, এটার সলিউশনটা শুরু করি আমরা। এখানে কি বলেছে যে একটি সীসার বুলেট কোনো প্রতিবন্ধকে আঘাত পেয়ে গলে যায়। তার মানে কি, সীসার বুলেট একটা স্ট্রং মেটাল ছিল, সেটা কি হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। যদি প্রতিবন্ধক কর্তৃক 25% তাপ শোষিত হয়, তার মানে কি আমাদের 75% হচ্ছে আমাদের তাপ শক্তিটা আলটিমেটলি অবস্থার পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন ঘটিয়েছে। তাপ শোষিত হয়, বুলেটের আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখানে কিন্তু আমাদের টি ইনিশিয়ালটা বলে দিয়েছে, এটাকে আমরা ইনিশিয়াল ধরলাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বেগ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের কী বলছে, আমাদের ভেলোসিটিটা নির্ণয় করতে বলছে, v=1। এখন কি বলছে, সীসার গলনাঙ্ক 327 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন আমাদের প্রথমে কি বলে দিয়েছিল যে সীসাটা যে ছিল বুলেটের, সেটা কিন্তু হচ্ছে কি গলে যাবে। তার মানে কি, প্রথমে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কী ছিল, শক্ত ছিল। এখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তাকে আগে পৌঁছাতে হবে। তার মানে এই পর্যন্ত কী হবে, তাপমাত্রার পরিবর্তন হবে। এখানে কি কোনো প্রপার্টিজের কোনো পরিবর্তন হবে, মানে জিনিসটা কি আগেই লিকুইফাইড হয়ে যাবে? লিকুইফাইড কিন্তু হবে না। যখন 327 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, তখন আবার সে কী করবে, আবার তাপশক্তি শোষণ করে তখন সে 327 ডিগ্রিতেই আবার হচ্ছে কী হয়ে যাবে, মানে ইসে কনভার্ট হয়ে যাবে। এরপরে তো আর বলে নাই যে আমাদের যে এটা যে গলে যাবে সেটা কি 327 ডিগ্রি থেকে বেশি হবে না কম হবে, ওইটাই হবে, কারণ এরপরে তার কোনো এনার্জির সোর্স নাই তার নেয়ার। এরপর সীসার আপেক্ষিক তাপটা বলে দিচ্ছে আবার। আচ্ছা দেখো, কোশ্চেনটা যদি পড়ে কেউ কিছু না বুঝে, তা তো একটা ন্যূনতম কমন সেন্স থাকলে তো বোঝা যায় যে এখানে কী আছে, আপেক্ষিক তাপ বিষয়টা দেওয়া আছে অ্যান্ড আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। তাহলে এখানে আমাকে দুইটা ফর্মুলা কাজ করতে হবে মিনিমাম, একটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন আর একটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন। আচ্ছা, সো আমরা এখান থেকে আগে স্টার্ট করি জিনিসটা। আমাদের দুইটা স্টেপে হবে, তাহলে আমরা হচ্ছে দুইটা স্টেপ, কেস ওয়ান দিয়ে একটাকে। সো 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত 327 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তাহলে এখানে আমাদের কী হবে, এখানে শুধুমাত্র টেম্পারেচারটা হয়েছে, তাহলে θ1টা আমরা ধরি এম এস ডেল টি। তাহলে এম হচ্ছে কত আমাদের, এমটা কিন্তু আমাদের দরকার কি আছে, দরকার নেই, কারণ আলটিমেটলি আমাদের হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে আমাদের এম তো আসবেই, তাহলে এর মতোই থাকুক। এসটা কিন্তু আমাদের দরকার আছে, আপেক্ষিক তাপটা হচ্ছে কত 126, ডেলটিটা হচ্ছে কত, ডেলটিটা হচ্ছে কি 300, ওকে, আসে 37800 এম জুল। ওকে, এটা হচ্ছে কেস 1। এখন আমাদের কাজ করতে হবে কেস 2 নিয়ে, যখন হচ্ছে আমাদের প্রপার্টিসটা তার চেঞ্জ হয়ে গেল। তো এখন কী হবে, 327 ডিগ্রি থেকে 327 ডিগ্রি আছে, যখন দেখবা যে দুইটা হচ্ছে সেম মানি দেখাচ্ছে, তখন তাদের কি প্রপার্টিটা চেঞ্জ হবে। এখন θ2 আমরা কি দিব, θ2টা হবে হচ্ছে এম এল এফ, কারণ হচ্ছে কি ফিউশন হয়েছে জিনিসটা, তাহলে এমটা এম এর মতোই থাকবে। এল এফ এর মানটা আমাদের তো বলে দিয়েছে যে এই যে 25200 জুল পার কেজি, এটা তো বলে দিয়েছে। সো 25200 এম, এটা হচ্ছে কি জুল। তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে কি টোটাল কিউটা কত, Q1 প্লাস হচ্ছে Q2, মানে টোটাল, মানে এই পর্যন্ত হতে, মানে এই পর্যন্ত সিকোয়েন্সটা ঘটতে আমাদের টোটাল কতটুকু তাপ প্রয়োজন হয়েছে, বা টোটাল কতটুকু আমাদের এনার্জি দরকার হয়েছে, সেটা হচ্ছে কি Q1 প্লাস Q2। 37800 এম প্লাস 25200 এম, এইটুকু দরকার হয়েছে, তাই না, এতটুকু। তাহলে এই শক্তিটা কি আমাদের খরচ হয়েছে, তাহলে এই শক্তিটার কি আমাদের যোগান দিতে হবে না? তাহলে যোগানটা দিবে হচ্ছে কে, যোগানটা দিবে হচ্ছে কি, এই যে তার যে একটা বন্দুকের যে একটা গতি ছিল, গতিটাই তো যোগান দিতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম
ভি স্কোয়ার। আচ্ছা, এখন কি আমাদের যে বন্ধুটা যে গতিশক্তি ছিল, আমরা কি পুরা গতিশক্তিটাকে নিতে পারবো? বন্ধুটা কিন্তু পুরো গতিশক্তি নিতে পারবো না। আমরা কি দেখবো যে 75% শুধুমাত্র আমাদের কি কাজ করছে, 75% গতিশক্তিই কিন্তু আমাদের হচ্ছে এই পুরো প্রসেসটা হতে সাহায্য করছে। পুরো প্রসেসের মধ্যে কেস 1 আর কেস 2 ছিল। তাহলে এখানে কত আসবে, এইখানে যতটুকু ছিল পুরাটা টার্মটা কিন্তু হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, এখন জাস্ট ইভেনচুয়ালি ক্যালকুলেশন করার পরে এমটা তো উভয় পাশ থেকে কাটা যাবে এভাবে। তাহলে আমাদের কত চলে আসবে, আমাদের ভি এর ভ্যালুটা চলে আসবে 409.878 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, অ্যান্ড এটা কিন্তু অত বেশি কঠিনও না কিন্তু। জাস্ট এখান থেকে যদি কেউ না বুঝে উপরের পড়াগুলো, সে কিন্তু জাস্ট খালি আপেক্ষিক তাপ অ্যান্ড আপেক্ষিক সুপ্ত তাপ এই দুইটা জিনিস দিয়ে কিন্তু তার পুরো আগে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো ইয়া, ডান, আমাদের এনার্জি কনভার্সনের পুরো টপিকটাই ডান হয়ে গিয়েছে। ওকে।